ইউসুফকে টেনে ভেতরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হানিফা এবং মায়া দুজনে চিৎকার করে উঠল। তারা সেখানে পৌঁছে গিয়েছে যেখানে এবা লুকানো আছে। বৃদ্ধ সেই লোকটা দেখে বুঝতে পারলেন যে এখানেই সমস্ত কিছু আছে। হানিফা এবং মায়া দুজনে সেই গর্ত দিয়ে ভেতরে নেমে গেলেন। তারা যখন সামনে গেলেন দেখতে পেলেন বিরাট এক গুহার মতো জায়গা। সেই জায়গার কোথায় নিয়ে গিয়েছে ইউসুফকে কিছুই বোঝা যাচ্ছে না। বৃদ্ধ লোকটা তাদের পেছন পেছন আসতে শুরু করলেন। তারা জিন হওয়ায় খুব দ্রুত গতিতে ওইখানে পৌঁছে গিয়েছে, কিন্তু এনার পৌঁছতে একটু বেগ পেতে হচ্ছে। তারা যখন সেখানে গেল গিয়ে দেখতে পেল শুধুমাত্র পাথরের পাহাড়, আর খানিকটা উপরে রয়েছে বরফের সেই পাহাড়গুলো। কিন্তু নিচে এরকম জায়গায় এরকম পাথরের মতো জায়গা কেন থাকবে, আর এরকম একটা গুহা কেন বা থাকবে? গুহার ভেতর থেকে বেশ কিছু বাদুড় উড়ে ভেতরের দিকে আসলো। তারা যখন একটু সামনের দিকে এগিয়ে গেল অন্ধকার যেন বাড়তেই লাগলো। হানিফার কাছে থাকা একটা আগুনের মশাল তারা জ্বালানোর পরে এই গুহার ভেতরে খুবই অদ্ভুত জিনিস তারা দেখতে পেল। বেশ পুরাতন কিছু সিম্বল এবং ছবি এই গুহার ভেতরে আঁকা আছে। সেখানে ড্রাগনের মতো দেখতে কিছু একটা ছবি আঁকা আছে, এবং বিশাল বড় বড় পাখি এবং 6 পাওয়ালা বড় ধরনের বিশাল জন্তু এবং বরফের দেশের বেশ কিছু জন্তুর ছবি এখানে আঁকা আছে। কিন্তু এই ছবিগুলো এখানে কি করছে, আর এখানে কারাই বা এঁকেছে? ছবিগুলো দেখে মনে হচ্ছে বহুত বছর পুরানো ছবি। আর এরকম একটা জায়গায় এরকম পাথরের পাহাড় কিভাবে আসলো? তখন সেই বৃদ্ধ মুরব্বী লোকটা বললেন কি যে এই পুরো বিশ্ব পাথরের পাহাড় দিয়ে তৈরি, আর তার উপরেই বরফ পড়েছে, যার কারণে এই অঞ্চল মেরু হয়ে উঠেছে। বরফের অনেক নিচে এরকম ছোট ছোট অনেক গুহা আছে, যেগুলো মানুষের অজানা অথবা জিনেদেরও অজানা রয়েছে। আর এইসব জায়গাতে হয়তো শত শত হাজার হাজার বছর ধরে কারোর পাড়া পড়ে না। ইকবাল ঠিকই বলেছিল, সে এই জিনিসটাকে এমন জায়গায় লুকিয়ে রাখবে যে জিনিসটা কেউ খুঁজে পাবে না এবং কেউ কল্পনাও করতে পারবে না যে এই জিনিসটা এইখানে আছে। তবে স্নোল্যান্ডে এখানেই লুকিয়ে রেখেছে আমার যতটুকু মনে হয়। কারণ হচ্ছে স্নোল্যান্ড হচ্ছে পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা, এবং স্নোল্যান্ডের রাজা ইকবালের খুব ভালো বন্ধু ছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানেই নিশ্চয়ই কোথাও লুকানো আছে। কিন্তু ইউসুফ কোথায় পেল, এবং ইউসুফকে কে বা ধরে নিয়ে গেল? খানিকক্ষণ বাদে তারা দেখতে পেল সামনে বিরাট এক ছায়া। সেই ছায়া অনেক লম্বা এবং তার মাথায় দুটো শিংয়ের মতো কিছু আছে। সেই জিনিসটা উঠে তাদের দিকে এগিয়ে আসছে। তারা প্রস্তুত ভঙ্গিতে সেই জিনিসটার সঙ্গে লড়াই করার জন্য উঠে পড়ল। তারপর তারা সেই জিনিসটার সামনে এগিয়ে আসছে। মুরব্বী সেই লোকটা পাশে সরে গেল। হানিফা এবং মায়া দুজনেই তাদের অস্ত্র নিয়ে সেই জিনিসটার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। সেই জিনিসটা তাদের দিকে এগিয়ে আসছে। দানব নাকি দৈত্য কিছু বোঝা যাচ্ছে না, তবে এরকম একটা গুহার মধ্যে কি বা থাকবে? আগুনের আলোতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তার ছায়া পড়ছে, আর মনে হচ্ছে তার পেছনে আগুন রয়েছে, যার কারণে সেটার ছায়া পাথরের গায়ে এসে পড়েছে এবং সেটা উপরের দিকে উঠে আসছে। সামনে কিছুটা সিঁড়ি, এবং সিঁড়ি বেয়ে জিনিসটা যখন সামনের দিকে উঠে আসলো তখন দেখা গেল সেটা হচ্ছে আমাদের ইউসুফ। ইউসুফ ছাড়া আর কেউ নয়। ইউসুফের গা রক্তাক্ত এবং সে হাতে একটা বিশাল মুন্ডু নিয়ে উঠে এসেছে। সেটা একটা বিশাল দৈত্যের মুন্ডু। এতক্ষণ তাহলে ইউসুফ কি নিচে দৈত্যের সঙ্গে লড়াই করেছে এবং সেটাকে মেরে উপরে উঠে এসেছে? ইউসুফ যখন উপরে উঠে আসলো, হানিফা এবং মায়া দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মায়া খুব দ্রুত গতিতে ছুটে ইউসুফের কাছে গেল। দেখল তার সর্বাঙ্গে ওই দৈত্যের গায়ের বিভিন্ন লালা এবং রক্ত লেগে আছে, তবে সেগুলো রক্ত না, এক ধরনের সবুজ রঙের রক্তের মতো বীর্য পদার্থ। সঙ্গে সঙ্গেই সে ইউসুফকে বলল, তোমার গায়ে কি অবস্থা? তুমি এই জিনিসের সাথে লড়াই করেছো? তুমি ঠিক আছো তো? কোথাও চোট লাগেনি তো? ইউসুফ বলল, না, কোথাও চোট লাগেনি। সে সামনে দেখতে পেল একটা জলাশয়ের মতো জায়গা। সেখানে সে গেল এবং খানিকটা ডুব দিয়ে সেখান থেকে উঠে আসলো। তার গায়ের সমস্ত ময়লা পরিষ্কার করে ফেলল। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে জিনিসটা বেশ খানিকটা গরম। এরকম একটা জায়গায় এরকম পানি গরম হবে কিভাবে? তার মানে নিশ্চয়ই কোনো রহস্য তো এখানে আছে। এই গুহার বিশেষ কোনো রহস্য অবশ্যই আছে। সেই মুরব্বী লোকটা চারিদিকে দেখছেন। তারা যেখানে আছে সেটা একটা গুহার ভেতর সাইড, এবং অনেকটা ভেতরে তারা চলে এসেছে, এবং যে রাস্তা দিয়ে প্রবেশ করেছে সেটা হয়তো পেছন সাইডের কোনো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসার কোনো জায়গায় হয়তো দিক দিয়ে নেই, তবে ওই জিনিসটা ইউসুফকে এরকমভাবে টেনে নিয়ে যাওয়ার ফলে এই রাস্তাটা তৈরি হয়েছে। তবে জিনিসটা ইউসুফকে কিভাবে দেখলো? আর এইটা এই জায়গার সুড়ঙ্গের মূল রাস্তা নয়। মূল রাস্তা সম্ভবত রাজপ্রাসাদের ভেতর থেকে এসেছে, এবং সেটা রাজা স্নোয়ের কক্ষের নিচ দিয়ে সম্ভবত। কিন্তু তারা ভুল পথ দিয়ে ঢুকে পড়েছে। ভুল পথ দিয়ে ঢুকলেও হয়তো সঠিক জায়গায় তারা যাচ্ছে।
কারণ হচ্ছে সেই মুরব্বী লোকটা জোরে চিৎকার করে উঠল, বলল কি যে ইউসুফ এদিকে আসো। ইউসুফ সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। সে দেখতে পেল সেই মুরব্বীর লোকটার গলায় যে লকেটটা আছে এবং যে সিম্বলটা সে বাইরে দেখেছে ঠিক হুবহু দেখতে সেরকম একটা সিম্বল পাথরের উপর বিশাল আকৃতির সবুজ করে আঁকা এবং খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে আঁকা রয়েছে। সঙ্গে সঙ্গে সেই জিনিসটার সঙ্গে ওই বিশাল আকৃতির পাথরের গায়ে আঁকা ওই জিনিসটার সঙ্গে মেলাতে লাগলো এবং হঠাৎ করেই সেই ছোট চাকতি থেকে আলো জ্বলতে শুরু করলো এবং সেটা টেনে নিয়ে সেই পাথরের সঙ্গে ফিট হয়ে গেল এবং সেই জিনিসটা দেখতে দেখতে বড় হয়ে গেল। সিম্বলটা অনেকটা দেখতে এক চোখা ত্রিশূলের মতো, এক পাশ ছোট এবং এক পাশ বড়, মানে ত্রিশূল বলতে সিংহের মতো ত্রিশূল যেটা, ওইটার মতো। জিনিসটা সঙ্গে সঙ্গে বড় হয়ে যাওয়ার সাথে সাথে তারা পেছনে সরে গেল এবং সেটা সেখানে ফিট হওয়ার সঙ্গে সঙ্গেই সামনের বিশাল এক দ্বার খুলে গেল। এটা কোন দ্বার? ইউসুফ দেখে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে হানিফা সেই বিশাল এক দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই দরজার ভিতরে প্রবেশ করলো। কিন্তু দরজার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উপর থেকে বিশাল বড় বড় পাথরের গোল এক ধরনের ধারালো চাকতি নিচে নেমে আসলো। একটুর জন্য হানিফা বেঁচে গেল, কারণ সেটা যদি তার কাছ দিয়ে প্রবেশ করত তাহলে তার দেহ দুখণ্ড হয়ে যেত। এই জায়গায় 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 পাহারা দিয়ে রেখেছে। এর ভিতরে যাওয়া এত সোজা নয়, সেটা মানুষ হোক বা জিন হোক। এরকম বুদ্ধি একমাত্র ইকবালের মাথায় হতে পারে, কারণ এগুলো ইকবাল তৈরি করেছে সেটা বোঝাই যাচ্ছে এবং সেটা রাজা স্নোর মাধ্যমে তৈরি করেছে। রাজা স্নো চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ তারা জায়গা মতো ঠিকই পৌঁছে গিয়েছে। এই ধাপটা কিভাবে পার হতে হয় তারা বুঝতে পারছে না। ইউসুফ খানিকটা মাথা খাটালো। সে দেখতে পেল সেই দরজা খুলে যাওয়ার পরে সেই চাকতিটা আবার ছোট হয়ে গিয়েছে, যেটা কিনা ওই বৃদ্ধ মুরব্বীর গলায় ছিল। সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেই জিনিসটা নিয়ে আসলো, এনে সেই জিনিসটা আবার সেখানে কোথাও লাগানো যায় কিনা সেটা দেখতে লাগলো। সে দেখতে পেল সেই জিনিসটা থেকে একটা ছোট্ট বিন্দু বের হয়েছে। সেই বিন্দুটার সঙ্গে সামনের একটা ছোট্ট বিন্দুর মিল আছে। সঙ্গে সঙ্গে সে সেটার মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক শব্দ হয়ে সবগুলো চাকতি এবং ব্লেড সেখান থেকে সরে গেল। তারপর তারা ভেতরের দিকে হাঁটতে লাগলো। ভেতরে যতই যাচ্ছে তত অন্ধকার বাড়ছে, মশালের আলো ধীরে ধীরে নিভে আসছে। খানিকটা সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মশালের আলো নিভে গেল। রাজা স্নো বেশ শঙ্কিত হয়ে পড়েছেন, কারণ হচ্ছে এরকম বিপদ তার রাজ্যে এর আগে কখনো আসেনি। তার রাজ্যে এখন পর্যন্ত কোনো জিন প্রবেশ করে তারা এখান থেকে বেঁচে ফিরেছে এমনটা কখনই হয়নি। বিচার কার্য হয়ে সাজাপ্রাপ্ত হয়ে তারপর ফিরেছে, কিন্তু এরকমভাবে জেল থেকে পালিয়ে যাওয়া এটাই হয়তো প্রথম। সে বেশ চিন্তিত। আর এই সেনাপতি যার বর্ণনা দিয়েছেন সেই কথা চিন্তা করতে গেলে তার রাজ্যে নতুন কোনো সংকট আসতে চলেছে। এই কথা তাকে বহু বছর আগে সতর্ক করেছিল এখানকার মনি ঋষিরা, যে তার রাজ্যে একটা মানুষ আসবে এবং সেই মানুষ তার রাজ্যের সমস্ত নীতি এবং সব কিছু ওলটপালট করে ফেলবে। এত বছরের এত সিকিউরিটি সব একদম নষ্ট করে ফেলবে। রাজা স্নো সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। সেই সময় নিশ্চয়ই চলে এসেছে। সে সেনাপতিকে চারিদিকে অ্যালার্ট করে দিয়েছে যেন তাকে খুব দ্রুতই খুঁজে বের করা হয়। আর তাকে খুঁজে কীভাবে পাবে? সে তো জায়গা মতো প্রায় পৌঁছেই গিয়েছে। তাকে সবাই উপরে উপরে খুঁজে বেড়াচ্ছে। চারিদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত জায়গায় তাদের চারজনকে খোঁজা হচ্ছে এবং যত কয়েদি আছে সবাইকে বের করে দেখা হচ্ছে যে তারা রূপ পরিবর্তন করে এদের মাঝখানে ঢুকে পড়ল কিনা। তবে যে উদাহরণ দেওয়া হলো তাতে এই রাজ্যে মানুষ প্রবেশ করা এটা পৃথিবীর ইতিহাসে হয়তো দ্বিতীয়বার। এর আগে ইকবাল এসেছিল, তারপরে আর কেউ প্রবেশ করেনি। তাহলে এ কে যে কিনা এখানে এরকম সাহস নিয়ে প্রবেশ করে ফেললো? এবং এত সাহস কার হতে পারে সেটাই রাজা স্নো বসে বসে ভাবছে। খানিক্ষণ বাদে একজন দূত আসলো, বলল কি যে মহারাজ, মন্ত্রিসভা তৈরি, সমস্ত মন্ত্রীবর্গ এবং সবাই এসে উপস্থিত হয়েছেন, আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি দ্রুত আসুন। মহারাজ সামনের দিকে ঘুরলেন। তার চেহারার দিকে তাকালে দেখেই মনে হয় সে একজন বীর এবং তার মাথার মুকুটটা দেখলেই মনে হয় সে এই রাজ্যের রাজা। তার বিশাল দেহ এবং তাকে দেখতে অনেকটা দানব দৈত্যের মতনই। সে যখন ধাপ ফেলে তখন পুরো পাহাড় কেঁপে ওঠে, এটা নাকি এই রাজ্যে প্রচলিত আছে। সে সঙ্গে সঙ্গে তার ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে সে সিংহাসনের দিকে যেতে শুরু করলো যেখানে রাজসভা পরিচালিত হয়। সে সেখানে চলে গেল। রাজসভায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই সবাই চুপ হয়ে গেল। এতক্ষণ সবাই গল্প করছিল। রাজা স্নোকে সবাই ভয় পায়, কারণ রাজা স্নোর বিশাল ক্ষমতা রয়েছে এবং এত বেশি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে পুরো স্নোল্যান্ডকে সে তার নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখেছে এবং স্নোল্যান্ডের সবাই তার কথা শুনতে বাধ্য।
সে সঙ্গে সঙ্গেই সিংহাসনে গিয়ে বসল এবং হাত তুলতেই সবাই চুপ হয়ে গেল। খানিকক্ষণ বাদে মহামন্ত্রী বলল কি যে মহারাজ, আমরা তো বেশ চিন্তিত হয়ে পড়েছি। আমাদের রাজ্যে নাকি একটা মানুষ প্রবেশ করেছে এবং সেই সাথে বেশ কিছু তৃণভূমির জিন এসেছেন। তাদেরকে নাকি আটক করেছিল এবং তাদেরকে দেখতে নাকি বেশ খানিকটা সাধারণ, কিন্তু তারা এরকম কাজটা কিভাবে করলো? জেল থেকে পালিয়ে গেল, এটা তো আমাদের ইতিহাসে প্রথম। আর সেনাপতি, তুমি কি করেছো বুঝলাম না। সঙ্গে সঙ্গে সেনাপতি বলল কি যে আমি আমার কাজ সঠিকভাবেই করেছি মহারাজ। এখন এই সংকট থেকে আমরা উদ্ধার হব কিভাবে সেটা বলুন। তখন মহারাজ বললেন কি যে শোনো, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কারণ হচ্ছে এখন পর্যন্ত এই রাজ্যে যারা এসেছে বেশিরভাগই মারা পড়েছে এবং যারা গোপনে প্রবেশ করতে চেয়েছে তাদের আমরা কেউই কিন্তু বাঁচতে দেইনি। তবে আমরা খবর শুনেছি যে ক্যান্টিলিয়া এখন পর্যন্ত বেঁচে আছে এবং তার সৈন্যবহ সে তৈরি করে ফেলেছে। আমাদের চারিদিকেই দূতেরা সমস্ত খবর নিয়ে এসেছে। আমি গতকালকেই খবর পেয়েছি যে ক্যান্টিলিয়া খুব দ্রুতই কুরুলুস রাজ্যে হামলা করতে যাচ্ছে। শুধু তাই নয়, বড় শয়তান মারা যাওয়ার পরে তার মধ্যে ক্ষমতা দ্বিগুণ হয়ে এসেছে এবং আন্ডারগ্রাউন্ড রাজ্য, ডার্ক ওয়াল সহকারে সমস্ত জায়গায় তাদের কর্তৃত্ব আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। তবে আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা তৃণভূমিতে গিয়ে খুব বেশি একটা ক্ষমতা দেখাতে পারি না। আর ব্রাজিলের ডার্ক ওয়ার্ল্ডে আমরা গেলেই মারা পড়ব, কারণ ওইখানের আবহাওয়া আমাদের জন্য সুইটেবল না। যার কারণে ও যা করছে করতে থাকুক, আর ওরাও কখনো আমার এখানে প্রবেশ করতে পারবে না। তবে আমার দুঃখ হয় যদি ইকবাল বেঁচে থাকতো তাহলে হয়তো আমি তাদেরকে সাহায্য করতে পারতাম। কুরুলুস রাজ্য আবার ফুলে ফেঁপে উঠত। আমাদের মেইন কিংডমের এই অবস্থা। তবে আমরা কখনোই কোনোদিনই ওদের কথা শুনিনি। একমাত্র ইকবাল এবং আধিরাজের আমলেই আমরা সমস্ত কিছু শুনেছি। তবে যাই হোক, বিশ্ব শাসন আমাদের হাত থেকে যদি হারিয়ে যায় তাহলে সেটা খুব খারাপ হবে। যেহেতু মহারাজ সলেমানের কাছ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি, সেহেতু আমরা নিরপেক্ষই থাকি। আর তারা যা করবে করুক, সমস্যা নেই। আর আমাদের রাজ্য টিকে থাকলেই হলো। মন্ত্রী বললেন কি যে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এগুলো তারা কি বোঝাচ্ছেন আর আমি বুঝতে পারছি না কি হচ্ছে, এটা কি? মহারাজ তখন বললেন, আমার যতটুকু মনে হয় এটা সম্ভবত ক্যান্টিলিয়ার কোনো শয়তান হবে। কারণ হচ্ছে একমাত্র ডার্ক ওয়ার্ল্ডই এরকম করতে পারে, আর আমাদের ইকবালও বেঁচে নেই যে কিনা এরকমটা করবে। তবে এটা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে সেখানে একটা বরফের মতো সাদা জিনিস প্রবেশ করলো এবং আলোকিত থেকে একটা বরফ মানবে পরিণত হলো। তার মাথায় বড় ঘোমটা দেওয়া। তিনি বললেন, বলো দূত, কি খবর নিয়ে এসেছ? এ হচ্ছে এই রাজ্যের প্রধান উপদেষ্টা দূত, যে কিনা সমস্ত গোপন খবর কালেক্ট করে বেড়ায়। তখন সে বলেন কি যে মহারাজ, বড় খবর আছে। সেটা হচ্ছে সর্দার ক্যান্টিলিয়া হামলা করার জন্য প্রস্তুত হয়েছে এবং আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তারা এবাকে নেওয়ার জন্য এখানে ছুটে আসছে। আর আরেকটা খবর হচ্ছে আমাদের সম্রাট ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছেন। কথাটা কতটুকু সত্য জানি না, তবে অনেকের মুখেই এটা শোনা গিয়েছে এবং এটা জানা গিয়েছে যে ইকবাল এখনও নাকি কুরুলুস রাজ্যে বন্দী অবস্থায় আছে। শুধুমাত্র তাই না, প্রজারা এ নিয়ে বিদ্রোহ করেছে এবং শত শত প্রজা মারা গিয়েছে শুধুমাত্র সলেমানের নির্দেশে, এবং এখনও বিদ্রোহ জারি আছে। পুরো বিশ্বের অবস্থা খুবই খারাপ এবং চারিদিকে খুবই আহাজারি চলছে। বিগত 6 মাস ধরে যা হচ্ছে তার অনেক খবরই হয়তো আপনার কাছে নেই, কারণ হচ্ছে ওদিককার খবর এদিকে খুব একটা বেশি আসে না। আর আমি এই সমস্ত খবর একদম যাচাই বাছাই করেই তারপর নিয়ে এসেছি। আমার যতটুকু ধারণা যে আমাদের সম্রাট ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছে। আর আরেকটা সব থেকে বড় খবর হচ্ছে সম্রাটের একটা ছেলে ছিল, আপনার মনে আছে? সম্রাট স্নো বললেন কি যে মনে থাকবে না কিসের জন্য? যখন ইকবালের পুত্র সন্তান জন্মালো তখন আমরা 7 কিংডমের রাজা সেখানে গিয়েছিলাম এবং সেখানে সেই পুত্র সন্তানকে আমরা কোলে নিয়ে কত আদর করেছিলাম। তারপর তো শুনেছি সেই পুত্র সন্তানকে নাকি মেরে ফেলা হয়েছে, সঙ্গে সায়রা এবং তার পিতা সবাইকে হত্যা করা হয়েছে। আমাদের ইকবালকেও হত্যা করা হয়েছে, কিন্তু সেসব বিষয় এখন আসছে কিসের জন্য? দূত তখন বললেন, আপনি ভুল শুনেছেন। ইকবালের ছেলে এখন পর্যন্ত মরেনি। তবে ইকবালের বিষয় পর্যন্ত আমি জানি না ইকবাল বেঁচে আছে কিনা বা কি, সেসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমি কোনো খবর তথ্য বের করতেও পারিনি। তবে ইকবালের ছেলে ইউসুফ যে বেঁচে আছেন সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। কারণ হচ্ছে সমস্ত রাজ্য এবং বিশ্বজুড়ে শুধুমাত্র ইউসুফের গুণগান চলছে এবং কেউ বলছে ইউসুফকে দেখা গিয়েছে এবং কেউ বলছে যে হানিফা তাকে নিয়ে পালিয়ে গিয়েছে। কোথাও তো একটা আছে, সেটা আমাদেরকে খুঁজতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ইউসুফের চোখে নাকি এবা দেখা গিয়েছে।
যেটা কিনা ইকবালের কাছে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে স্নো অনেকটা চমকে গেল। এবা কি নিরাপদে আছে? এটাকে নেওয়ার জন্য অনেকেই হয়তো অনেকভাবে চালাকি করবে, তবে এটাকে কোনোভাবেই আর বের হতে দিব না আমরা। সেটা যেই হোক না কেন, আমাদের সম্রাট ইকবাল যদি সত্যিই বেঁচে থাকে, তাহলে এটা শুধুমাত্র আমি তার হাতেই তুলে দিতে পারবো, আর কারোর হাতে না। এই জিনিসটা নেওয়ার জন্য পুরো বিশ্ব এখন আমাদের দিকেই হয়তো তাক করে থাকবে। যেহেতু একজন এটার খবর পেয়ে গিয়েছে, সেহেতু এটা সবাই খবর পেয়ে যাবে। তোমার কি মনে হয়? দূত তখন বললেন, সম্রাট, আমার যতটুকু মনে হয় যে এটার খবর বেশি দিন চাপা থাকবে না। নিশ্চয়ই ওরা জেনে যাবে যে এটা মেরু অঞ্চলে কোথাও একটা লুকানো আছে। যেহেতু বিষয়টা হানিফা জেনে গিয়েছে, আর হানিফা তো সম্রাট সলেমনের প্রধান একদম খাস জিন, যে কিনা সমস্ত তথ্য পুরো বিশ্ব থেকে কালেক্ট করে বেড়ায়, এবং সে প্রধান সেনাপতিও ছিলেন একটা সময়। তবে তার কাছে যেহেতু খবর আছে, সেহেতু খবর নিশ্চয়ই ওদিকে দিয়ে দিবে। আমি পাক্কা খবর নিয়ে আপনার সঙ্গে আবার দেখা করব। সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে গেল। দূতটা চলে যাওয়ার সঙ্গেই রাজা স্নো বললেন, আমাদেরকে এবাকে প্রোটেক্ট করতে হবে, এবং যেভাবেই হোক এই রাজ্যের সীমানায় তোমরা সমস্ত পাহারা বাড়িয়ে দাও, এবং এই 4 জন যে কিনা এখানে প্রবেশ করেছে, 4 জনকে ধরার ব্যবস্থা করো। তৃণভূমির জিন এখানে কি করছে? তাদেরকে না ধরলে আসলে বুঝতে পারবো না যে তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর 2 জন মানুষ কেন বা এখানে আসলো। কারোর কথায় তো কোনো কিছু মিল পাচ্ছি না। পুরো বিশ্বের কি অবস্থা? আমার বাইরে গিয়ে একবার খোঁজ করতে হবে যে কি অবস্থা। মহামন্ত্রী, তুমি নিজে গিয়ে সরজমিনে চেক করে আসো। আমি তোমাকে সলেমানের কাছে পাঠাচ্ছি। সলেমানের কাছ থেকে সমস্ত খবর নিয়ে তারপর আমার কাছে আসবে। সে বললেন কি যে, জি যথাজ্ঞা মহারাজ, আমি সেখানে খুব দ্রুতই পৌঁছাচ্ছি, এবং সেখানের কি খবর আমি খুব দ্রুতই আপনাকে সেই রিপোর্ট দিচ্ছি। সম্রাট স্নো সেখান থেকে উঠে নিজের কক্ষে গেলেন। সে অনেক চিন্তিত, এবং সে দ্রুত এবার কাছে যেতে চায়। কারণ হচ্ছে সেই জিনিসটাকে সে বহু দিন হয়েছে নিজের চোখে দেখে না। সেটা কি সেখানে আছে? পাহারা দেওয়ার জন্য সে অনেক বছর সেখানে নিজে থেকে যায় না। সে সঙ্গে সঙ্গে সে তার নিজের কক্ষে গেল, এবং নিজের কক্ষের সামনের যে বিশাল একটা বাগানের মতো জায়গা আছে, যেটা দেখতে একদম তৃণভূমির মতোই, এবং সেইখানটা খুবই অসাধারণ। সে একটা লিফটের মতো বড় রুমের মধ্যে ঢুকে পড়ল। সে জিনিসটার সঙ্গে সঙ্গে তাকে টেনে বেশ খানিকটা নিচের দিকে নিয়ে গেল, এবং সে যখন সেই লিফটের দরজা খুলে সামনের দিকে গেল, তখন সামনে বিশাল জান্নাতের মতো একটা জায়গা। দেখে মনে হবে এটা তৃণভূমি এবং জঙ্গলের মতো জায়গা। বিশাল এক সবুজে ঘেরা মাঠ, এবং বড় বড় ফুল গাছ রয়েছে। সামনে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। সম্রাট স্নো সেখানে গিয়ে সেই ঘোড়ার উপর চড়ে বসলো। এরকম একটা রাজ্য যে বরফের দেশের মধ্যে থাকতে পারে, সেটা কল্পনার বাইরে। সম্রাট স্নোর গোপন জায়গা এটা, এবং এখানে তিনি মাঝে মধ্যে আসেন নিজের অবসর কাটানোর জন্য। জায়গাটা দেখে যে কারো পছন্দ হয়ে যাবে, একদম যেতে জান্নাতের মতন। খুব সুন্দর ফুলের বাগান, চারিদিকে সবুজ, পাখি, গাছপালা, প্রজাপতি। এত সুন্দর জায়গা এখানে আছে সেটা কেউই জানে না। সে সঙ্গে সঙ্গে সেই ঘোড়ায় চড়ে সামনের দিকে এগোতে শুরু করলো। অনেকটা দূরে যাবার পর সামনে একটা বিরাট গোল চাকতির মতো পাহাড় পড়ল। সেই গোল চাকার মতো পাহাড়ের সামনে গিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। ঘোড়া থেকে নেমে এসে সেটার উপর উঠে বসলো। সেই জিনিসটা তাকে অনেক উপরে তুলতে শুরু করলো, একদম স্পিডে, যেন মনে হচ্ছে এক ধরনের প্রাকৃতিক লিফট। পাহাড়টা তাকে ঠেলে উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে, অনেকটা উপরে। সে যেতে যেতে বেশ খানিকটা ওপরে উঠে গেল, এবং মেঘের মধ্যে দিয়ে সে এমন একটা জায়গায় পৌঁছে গেল, যে জায়গাটা চারিদিকে এরকম সুন্দর এবং খুব কুয়াশায় ঘেরা। জায়গাটা দেখে মনে হচ্ছে বরফের জায়গা, কিন্তু আসলে বরফের না। শীতকালে কুয়াশা পড়লে যেরকম লাগে ঠিক সেরকম। সে কুয়াশা ভেদ করে সামনে এগিয়ে গেল। সেখানে বিশাল এক দরজা। সেই দরজার সামনে গিয়ে 2 জন দৈত্য তাকে বলল কি যে, মহারাজ, আপনাকে এখানে স্বাগতম। অনেক বছর পর আপনাকে দেখছি। সম্রাট স্নো বললেন, এবার কি সুরক্ষিত আছে? তারা 2 জন বললেন, আমাদের প্রাণ দিয়ে আমরা এবাকে রক্ষা করছি। নিশ্চয়ই এটা সুরক্ষিত আছে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। ভেতরে আমাদের রক্ষীরা সেটাকে দিনরাত পাহারা দিচ্ছে। আপনি সবসময় চিন্তামুক্ত থাকেন। তখন তারা দ্বার খুলে দিল। বিশাল এক দ্বার, পাহাড়ের গা ঘেঁষে কেটে বানানো বিশাল এক দ্বার। সেই দ্বারের ভেতর দিয়ে তারা ঢুকে গেল। এরকম একটা জায়গা যে পৃথিবীতে আছে, সেটা সম্রাট স্নো ছাড়া হয়তো আর কেউই জানে না। এই জায়গা পর্যন্ত একমাত্র সম্রাট স্নো এবং ইকবাল এসেছে। আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। সম্রাট স্নো অনেক বছর ধরে এই শাসন করছে তার নিজের রাজ্য। সে ভেতরে প্রবেশ করলো। ভেতরটা বেশ খানিকটা অন্ধকার। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক ধরনের নীল আলো জ্বলে উঠল।
পথে চারিদিকে শুধুমাত্র আলো এবং নানান ধরনের মশালের আলোর মতো জিনিসগুলো এরকম ক্রস করে টানানো আছে। এটার ভেতরে কোনো একটা জায়গায় খুব সুরক্ষিতভাবে এবাকে লুকানো রয়েছে, যেটা বিশ্বের কেউই জানে না এবং বিশ্বের কেউই এই পর্যন্ত আসা কোনো দিনও সম্ভব নয়। কারণ বরফের দেশে আসার আগেই তারা মারা পড়বে, কারণ বরফের এই অঞ্চলটাতে সার্ভাইভ করা এতটা সহজ নয়। আর এত বড় একটা রাজ্যের বেষ্টনী ভেঙে এরকম সিকিউরিটিপূর্ণ একটা জায়গা দিয়ে না জানা কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না, কারণ এখানে পরতে পরতে রয়েছে বিপদ। শুধুমাত্র এখানেই নয়, রাজ্যে আসার আগ পর্যন্ত প্রায় 10-15 কিলোমিটারের প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি এবং নানান ধরনের প্রাণী দিয়ে ঘেরা। যারা কিনে প্রবেশ করতে চাইবে তাদেরকেই হামলে খাবে। ওম্বের মতো এরকম অসংখ্য ফাঁদ পাতা আছে, যেই ফাঁদে ইউসুফ এবং হানিফারা পড়েছিল। তবে তারা তো সাধারণ কেউ নয়, যার কারণে তারা সেইখান থেকে বেঁচে ফিরেছিল এবং পরবর্তীতে তারা এখন তাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সম্রাট সলোমন মেফোকে বলল, তোমার বুদ্ধির তারিফ করতে হবে, তবে আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি তোমার সম্রাটকে খবর দাও। মেফো বলল কি যে এত তাড়া কিসের, আমরা যাবো, আগে ইকবালকে ওপরে নিয়ে আসুন, ওর কাছ থেকে সমস্ত তথ্য বের করুন। সম্রাট সলোমন বলল কি যে সমস্ত তথ্য যা বের করার তা বের করা হয়ে গিয়েছে, তবে আমার যতটুকু মনে হয় যে ও নিজে থেকেই আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে কোথায় আছে রাখা আছে সেই তথ্য আমাদেরকে দিবে না। মেফো বলল কি যে কোথায় রাখা আছে সেটা কি বলেছে কিনা। সম্রাট সলোমন বললেন, সে তো বলল এই দক্ষিণ মেরুর কোনো একটা জায়গায় আছে, এর বেশি কিছু আমাদেরকে বলেনি, তবে ওকে সাথে করে আমি নিয়ে যাচ্ছি। তুমি বড় শয়তানকে খবর দাও, তুমি তাকে গিয়ে বলো যে তার সঙ্গে হাত মেলানোর জন্য আমি তৈরি, এবং তোমার এই উপকার আমার সবসময় মনে থাকবে। তুমি যে এরকম একটা বুদ্ধি দিলে, এরকম বুদ্ধি আমার মাথায় আগে কেন আসলো না। মেফো তখন বলল, আমি মানুষ এবং মানুষের নার্ভ আমি খুব ভালোভাবে বুঝি, এবং আমি জানি যে কি করলে মানুষরা তাদের সমস্ত গোপন কথা বের করে দিবে। এত অত্যাচার করেও আপনি বের করতে পারলেন না। ষড়যন্ত্র বোঝেন, ধোঁকা বোঝেন, সেই ধোঁকা আমি তাকে দিয়েছি। আমি আমার নিজস্ব কিছু জিন আছে, তাদেরকে ইউসুফ এবং হানিফা সাজিয়ে নিয়ে এসেছি। আর সায়রা, তার কথা তো আমি এমনিতেই বলেছি, তাকে ইমোশনালি ড্যামেজ করেছি। একটা মানুষকে দুর্বল করার এর থেকে ভালো পদ্ধতি আর কি বা হতে পারে। আমরা মানুষরা আর কিছু পারি বা না পারি, ধোঁকা দিতে খুব ভালোভাবে পারি। আমি ইকবালকে ধোঁকা দিয়ে সমস্ত তথ্য বের করেছি, তবে ইকবালকে এই তথ্য কোনোভাবেই জানানো যাবে না। সে হয়তো জানবে যে হানিফা মারা গিয়েছে, কিন্তু হানিফা কোথায় আছে সেটা কিন্তু আমরাও জানি না। একমাত্র এরকম কালো জাদু আমি করতে পেরেছি, এবং আসল উদ্দেশ্য ছিল ওর কাছ থেকে তথ্য বের করার। এখন ও যদি আমাদেরকে এই বিষয়গুলো না বলে, আপনি আরও ফোর্স করতে থাকুন, ওকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেফো এই কথা বলার পর সলোমন বলল, না না, ওকে নিয়ে যাওয়ার দরকার আছে। কারণ হচ্ছে এইবার জিনিসটা খুব শক্তিশালী। এর আগে এই জিনিসটা আমার বাবা নিতে গিয়েছিল, কিন্তু আমার বাবা সেটার নিতে গিয়ে বেঘরে প্রাণ হারিয়েছে। সে যখন সেটাকে স্পর্শ করেছিল তখন আমার বাবার প্রাণ সেই জিনিসটা কেড়ে নিয়েছিল। কারণ হচ্ছে এই জিনিসটা সবাইকে গ্রহণ করে না, এটা কিছু সংখ্যক মানুষকে অথবা জিনকে গ্রহণ করে। এই ইকবালকে কিভাবে জিনিসটা গ্রহণ করলে আমি কিছুই বুঝতে পারলাম না, তবে এই জিনিসটা আমাকে গ্রহণ করবে কিনা সেটা ভেবে আমি শঙ্কিত, যার কারণে এটার কাছে আমি যেতে চাচ্ছি না একা। আমি ওকে নিয়ে যাব, আর ওকে নিয়ে গেলে হচ্ছে সব থেকে বেশি নিরাপদ। ও যদি নিজের হাতে এটা আমাদের হাতে তুলে দেয় তাহলে সেটা সব থেকে বেশি নিরাপদ। বুঝতে পেরেছ? মেফো বলল কি যে জি, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি তাহলে আমার মহারাজের কাছে খবর পাঠাচ্ছি এবং আপনি এখানে থাকুন, আমি গিয়ে মহারাজের সঙ্গে দেখা করে আসি। তাই বলে মেফো আসমানের দিকে উড়াল দিল এবং সে কালো ধোয়া হয়ে এখান থেকে বেরিয়ে গেল। মেফোর ধোয়া হয়ে বেরিয়ে দেখা দেখে সলমান বলল, তুমি যাও, তোমাকে আর ফেরাচ্ছি আমি তো তোমাকে এমনিতেই বললাম, তুমি বললা না যে ধোকা তো আমি তোমাকে দিব এবং তোমার সর্দার ক্যান্টি লিখে দিব। তোমার কি মনে হয় একবার এইবার আমার হাতে পাওয়া গেলে তোমাদেরকে আমি ছেড়ে দিব এবং তোমাদের সঙ্গে হাত মেলাবো? এত বোকা আমি? এত বোকা না, আমি তোমাদেরকে খুব শীঘ্রই ধোকা দিব এবং তোমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আমি এবার কাছে এখনই দ্রুতই যাচ্ছি। বীরবল বলল, মহারাজ, আপনি মেফোর সঙ্গে কি কাজটা ঠিক করলেন? তখন সম্রাট সলোমন জানালেন, কাজটা আমি বরাবরই এগুলোই করে এসেছি, কাজটা আমি ইকবালের সঙ্গেও ঠিক করিনি। এগুলো করেই তো আজকে আমরা এই পজিশনে এসেছি, তাই না? না হলে এত বছর কি আমরা রাজ্য শাসন করতে পারতাম?
পুরো বিশ্বের 7 কিংডম আমরা কি আমাদের দখলে রাখতে পারতাম? অবশ্য আমাদের কাছে অনেক ভুল আছে, সেটা হচ্ছে আমাদের এই সাইটটা হারানো একদমই উচিত হয়নি। ব্রাজিলের সাইটটা এরকমভাবে দখল হারানো আসলেই আমি খুব হালকাভাবে নিয়েছি। তবে মেফো যা করুক বা না করুক, আমরা এবাকে খুব শীঘ্রই পেতে চলেছি, আর ইকবালকে আমরা খুব শীঘ্রই হত্যা করব। কারণ সে যদি আমাদেরকে পয়েন্টার লোকেশন বলে দেওয়ার পরে আমরা সেখানে খুব দ্রুতই পৌঁছাবো এবং সেইখান থেকে আমরা তাকে হত্যা করব এবং এবাকে আমরা খুব শীঘ্রই আমাদের নিজের হাতে নিব। একবার যদি জিনিসটা পেয়ে যাই। বীরবল বলল, মহারাজ, আপনি যে বলছেন যে জিনিসটা আপনাকে গ্রহণ করবে না, তাহলে আপনি সেটা কিভাবে নেবেন? আর ইকবালকে যদি আপনি তার আগেই হত্যা করে ফেলেন? সম্রাট সলেমান জানালেন, ও তুমি বুঝবে না। শোনো, আমার সব কথা সবসময় বিশ্বাস করবে না, কারণ হচ্ছে আমি সবার সামনে সবসময় সত্য কথা বলি না। শুধুমাত্র আমার বিশ্বস্ত একমাত্র লোক তুমি আছো এবং তোমার সামনেই আমি সবসময় সত্য কথা বলি, বুঝেছ? তারপর বীরবল বললেন, মহারাজ বুঝতে পেরেছি, কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার না। বিষয়টা কি আমি বুঝতে পারছি না, আপনি একটু আগে বললেন এমন কথা। সলেমান তখন বললেন, শোনো, ইকবাল যখন এবাকে পেয়েছিল তখন আমি সেটা দেখে ফেলেছিলাম এবং তারা যখন কথা বলছিলেন আমি সেটা দেখে আমার চোখ চকচক করে উঠেছিল। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে এবা আমি গ্রহণ করতে পারবো। ইকবাল যখন সেই জিনিসটাকে তার নিজের মধ্যে ঢোকালো এবং সে সেটাকে প্রয়োগ করলো, সেটা তার কাছে বেশ কিছুদিন ছিল। আমি সেটা পাওয়ার জন্য তার কক্ষে অনেকবার গিয়েছিলাম চুরি করার জন্য। একদিন এমন হলো যে সেই জিনিসটাকে ইকবালের কাছ থেকে নেওয়ার জন্য আমি তার কক্ষে গেলাম। এক প্রকার ইকবালকে হত্যা করে সেই জিনিসটাকে আমি নিব, কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইকবাল ঘুম থেকে উঠে গেল এবং আমাকে দেখে বলল, মহামন্ত্রী, আপনি এখানে? আমি কথা ঘুরিয়ে তখন সেখান থেকে চলে আসলাম। আমি জিনিসটাকে প্রায় ছুঁয়েই ফেলেছিলাম। আমি যদি সেই জিনিসটার কাছাকাছি যেতাম এবং যদি আমি সেটাকে গ্রহণ করার যোগ্য না হতাম, তাহলে সেই জিনিসটা আমাকে ছিটকে ফেলে দিত, ঠিক আমার বাবার মতন। কিন্তু না, সেই জিনিসটা আমাকে গ্রহণ করবে। আমি তো শুধুমাত্র বলার জন্য মেফোকে বললাম না, মেফোর কাছ থেকে স্বার্থ হাসিল করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। মেফোর কাছ থেকে সেটা আমি পেয়ে গিয়েছি। আর ক্যান্টিলিয়ার সঙ্গে হাত মেলানো, ক্যান্টিলিয়াকে আমি হত্যা করব এবং পুরো বিশ্বের শাসন আমি নিয়ে নিব। আমাকে কি এতই বোকা মনে হয়? বীরবল বললেন, মহারাজ, এইবার বুঝতে পেরেছি। তবে ইকবালের কাছ থেকে তো আপনি তথ্যগুলো বের করতে পারলেন না। মেরু অঞ্চলের কোথায় রাখা আছে সেটা তো আমাদেরকে বের করতে হবে, তাই না? বের করব, সবই বের করব। ব্যাটাকে তোমরা কি বের করে এনে বেঁধে রেখেছ? ওই উপরের মহলের ওই রুমটাতে বেঁধে রাখো, যাতে করে ওইখান থেকে ওকে আমি দেখাতে পারি যে ওর স্ত্রীকে কিভাবে বেঁধে রেখেছি এবং তাকে কিভাবে টর্চার করছি, আর ওর ছেলেকে তো ও দেখেছে, তাই না? তখন বীরবল বলল, মহারাজ, মেফো কিন্তু লোকটা খুব শয়তান আছে। এরকম বুদ্ধি আমাদের মাথায় কখনোই আসেনি। সে কিভাবে কালাজাদু করে জিনিসগুলো করলো? আসলে খুব বুদ্ধিমান, তাই না? তারা কথা বলছিল, ঠিক তখনই সেখান থেকে বড় একটা বাজ পাখির মতো পাখি সেখান থেকে উড়ে গেল। বীরবল দেখে বলল কি যে, এরকম পাখি এখানে তো কখনো দেখিনি। জিনিসটা এখানে এতক্ষণ এখানে বসেছিল, নিশ্চয়ই আমাদের রাজ্যের কোথা থেকে উড়ে এসেছে। এখন অনেক কিছুই অদ্ভুত দেখা যাচ্ছে। তাই বলে তারা নিজের সাইড কাটিয়ে দুজন দুই দিকে চলে গেল। যে বাজ পাখিটি কুরলুস রাজ্যের ওই জানালা থেকে উড়ে এসেছে, সেটা খানিকটা দূরে এসে একটা পাখিতে পরিণত হলো। বিরাট একটা আকৃতির পাখি। সেই পাখির ওপরে কিছু একটা বসে আছে এবং সেই পাখির ওপরে যে বসে আছে সে আর কেউ নয়, সে হচ্ছে মেফো। মেফো জানতো যে সলেমান নিশ্চয়ই এরকম কোনো শয়তানি করবে, যার কারণে তিনি সেখানে বসেই ছদ্মবেশে সমস্ত গোপন তথ্য শুনে ফেলেছেন এবং খুব দ্রুতই কুরলুস রাজ্যের সীমানা পেরিয়ে ক্যান্টিলিয়া রাজ্যের সেই ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গেল। কারণ হচ্ছে সে ইকবালের কাছ থেকে সমস্ত তথ্য পেয়ে গিয়েছে এবং ইকবাল নিজের মনেই বকবক করেছে। মেফো খুবই চালাক মানুষ এবং সে ইকবালের কাছ থেকে শুনতে পেরেছে যে সে এটা সেই মেরু অঞ্চলে লুকিয়ে রেখেছে এবং সেটা স্নোল্যান্ডে আছে। স্নোল্যান্ডের কোনো একটা জায়গায় লুকানো আছে। সলেমানের আগেই সে সকল তথ্য বের করে ফেলেছে এবং ইকবালকে তাদের আর কোনো প্রয়োজন নেই। যে কোনো মুহূর্তে ইকবালকে হত্যা করতে পারলেই হচ্ছে তাদের স্বার্থ হাসিল হবে এবং সে সেটাই করার জন্য দ্রুত গতিতে ডার্ক ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যেতে লাগলো এবং মহারাজের সঙ্গে বৈঠক করা খুব জরুরি। এখনও সলেমান সেই খবরটুকু বের করতে পারেনি। সে শুধু বের করতে পেরেছে যে মেরু অঞ্চলের কোথাও একটা জিনিসটাকে লুকানো রয়েছে। তবে এই কথা সত্য যে এবার সবাইকে গ্রহণ করে না। মেফো, ক্যান্টিলিয়া, যাকেই হোক না কেন, গ্রহণ করার জন্য সেই জিনিসটাকে পরখ করতে হবে। যদি পরখ না করা যায় তাহলে মৃত্যু অনিবার্য।
সে খুব দ্রুত গতিতে আন্ডারওয়ার্ল্ডের মূল সদর দপ্তরের দিকে রওনা দিল। ইকবালকে কারাগার থেকে বের করে সামনের বড় একটা জায়গায় হুইলচেয়ার মতো দেখতে একটা জিনিসের ওপর বসানো হয়েছে। সেই জিনিসটা খুবই অদ্ভুত, একটা চেয়ারের মতো, কিন্তু জিনিসটা তাকে এমনভাবে বেঁধে রেখেছে সেখানে যে তার ছোটার কোনো অবস্থা নেই। ইকবাল এত বছর অন্ধকারের মধ্যে থেকে এই প্রথমবারের মতো আলোতে এসে তার চোখ ঝলসাচ্ছে। সে চোখ খুলতে পারছে না। চারিদিকে সূর্যের বিশাল প্রখরতা। সে চোখ বন্ধ করে বসে আছে। আলো তার সহ্য হচ্ছে না। এত বছর সে এক অন্ধকার কারাগারে বন্দী ছিল এবং দীর্ঘ কারাবাসের পরে সে কি এখন মৃত্যুবরণ করবে? তার সামনে তার একমাত্র প্রিয় বন্ধুকে হত্যা করা হলো, যে কিনা তাকে সবসময় সঙ্গ দিয়ে এসেছে। সেই দুঃখ সে কোথায় রাখবে? আর তার ছেলেকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে। সে কিছুই বুঝতে পারছে না তার ছেলেকে এরা ধরল কিভাবে। আর এরকমভাবে হানিফা, হায় রে আমার বন্ধু, সে বিলাপ করতে লাগলো। খানিকক্ষণ বাদে সেখানে সলেমান প্রবেশ করলো। সলেমান তখন বলল, তোমার বন্ধুকে হয়তো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, তবে তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে আমরা কিন্তু তোমার কাছে ফেরত দিতে পারি। তুমি সত্য কথা বলে দাও আমাদেরকে, কোথায় রেখেছো জিনিসটাকে লুকিয়ে। যদি আমাদের সঙ্গে গিয়ে সেই জিনিসটাকে আমাদের হাতে হস্তান্তর করে দাও, তাহলে তোমাদেরকে আমরা প্রাণে মারব না, তোমাদেরকে আমরা ছেড়ে দিব। তোমরা চলে যেও তোমাদের পৃথিবীতে, মানুষের দুনিয়ায়, সেখানে গিয়ে তোমরা বসবাস করো। কিন্তু দয়া করে আমাকে বলে দাও, কারণ তুমি তো জানোই যে মেফো কিরকম লোক। সে যদি কোনোভাবে এই জিনিসটার সন্ধান পেয়ে যায় এবং ক্যান্টিলিয়াও যদি পেয়ে যায়, তাহলে এই পুরো বিশ্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু তাদের মতো খারাপ নই, আমি কিন্তু তাদের থেকে ভালো আছি এবং এত বছর ধরে মুসলিম বিশ্ব শাসন করছি। মুসলিম বিশ্ব কিন্তু খুব ভালোই আছে এবং তারা খুব সুখে শান্তিতে আছে। কিন্তু কোনোভাবে যদি 14,000 বছর আগের সেই শয়তান জিনেদের হাতে ক্ষমতা চলে যায়, তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো হবে না। তুমি সেটা বুঝতেই পারছো, তাই না? আর তুমি যেটা বলেছো আমি সেটা মাথায় রেখেছি। আমি মেফো বা কারোর সঙ্গে হাত মেলাবো না, আমি শুধুমাত্র তোমার সঙ্গে থাকবো। আমি কথা দিচ্ছি তোমার পরিবারের কাউকে হত্যা করব না। তুমি দয়া করে বলে দাও এই বাকি কোথায় লুকিয়ে রেখেছো এবং সেটা কোথায় আছে। খানিকক্ষণ বাদে বীরবল এসে বলল, মহারাজ, স্নোল্যান্ড থেকে স্লোল্যান্ডের মন্ত্রী এসেছেন এবং আপনার সঙ্গে কথা বলতে চান। তিনি সার্বিক বিষয় সমস্ত কিছু জানার জন্য পাঠিয়েছেন এবং তিনি আপনার সঙ্গে বৈঠকে বসতে চান। এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে দৌড় মারল। কারণ হচ্ছে স্নোল্যান্ডের রাজা হঠাৎ করে তার কাছে কেন তার মন্ত্রীকে পাঠাবেন? পাঠালে কোনো দূতকে পাঠাতে পারে। তার মানে কি মেরু অঞ্চল, স্নোল্যান্ড সবকিছু কি মিলে যাচ্ছে? আসলেই তো। সে সঙ্গে সঙ্গে বীরবলকে নিয়ে নিচের কক্ষে গেল। সেখানে দেখলো স্লোল্যান্ডের মন্ত্রী দাঁড়িয়ে আছে এবং স্লোল্যান্ডের মন্ত্রী বলল, কি যে আপনার এলাকায় কি চলছে আমি তো বুঝতে পারছি না। চারিদিকে দেখে আসলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন কোনো রাজ্য নেই যেখানে খুনাখুনি এবং মারামারি নেই। আপনার রাজ্য তো ঠিকঠাক মতো চলছে না, যদিও আমরা 7 কিংডমের একটা অংশ এবং আপনারা আমাদের প্রধান রাজ্য। কিন্তু রাজা স্নো আপনাদের কাছ থেকে সমস্ত কিছু জানার জন্য আমাকে পাঠিয়েছেন। চারিদিকে কি হচ্ছে? আমরা শুনছি ইকবাল নাকি এখন পর্যন্ত বেঁচে আছে। বিষয়টা কি সত্য নাকি? চারিদিকে শুধুমাত্র ইকবাল এবং তার ছেলে ইউসুফের গুণগান চলছে। আর হানিফা কোথায়? হানিফার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনারা খুব দ্রুত হানিফাকে ডাকুন। সলোমন বলল, হানিফা তো পালিয়েছে এবং ইকবালের ছেলেকেও কোথাও পাওয়া যাচ্ছে না। এটা সত্য যে ইকবালের ছেলে ইউসুফ এখন পর্যন্ত বেঁচে আছে এবং হানিফাই তাকে বাঁচিয়ে রেখেছিল। তবে ইকবাল বেঁচে নেই। ইকবালকে এই দেশের জনগণই হত্যা করেছে, বিদ্রোহী জনতা, একজন স্বৈরাচার রাজা বলে। তারপরে তোই আমি সিংহাসন দখল করেছিলাম এবং এই রাজ্যকে কত দূর নিয়ে এসেছি সেটা আপনারা কিন্তু সবাই জানেন। আর আপনারা হচ্ছেন আমাদের অঙ্গরাজ্য, 7 কিংডমের একটা অংশ। আপনারা এরকম ভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। মন্ত্রী তখন বললেন, শুনুন, আপনার বিষয়ে আমরা সমস্ত কিছু জানি এবং সমস্ত তথ্য আমরা রাখি। আপনি যে মেফোর সঙ্গে হাত মিলিয়েছেন সেটাও আমরা খুব ভালোভাবে জানি। স্নোল্যান্ডের রাজার কাছে কোনো কিছুই অপরিচিত বা অজানা থাকে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে 7 কিংডমের 6 কিংডম যারা আছেন তারা আমাদের থেকে শক্তিশালী নয়। আমাদের থেকে শক্তিশালী আপনি নিজেও নন, কিন্তু শুধুমাত্র সিংহাসনের দাস এবং সিংহাসনের সেবা করতে হয় বলে আমরা আপনাদের সামনে মাথা ঝোঁকাই। একবার যদি যুদ্ধে লেগে যায় তাহলে বিষয়টা খুব ভালো হবে না। আমি আপনাদেরকে থ্রেট স্বরূপই বলছি, কারণ আমরা খবর পেয়েছি আমাদের ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র আপনি নিজে করেছিলেন। বিষয়টা কতখানি সত্য সেটা আমাদেরকে দ্রুত বলুন। সম্রাট সলোমন বলেন, আহা, আপনি রেগে যাচ্ছেন কিসের জন্য? বিষয়টা সত্য নয়, ইকবাল এখনো বেঁচে নেই, ইকবাল মারা গিয়েছেন। আমি তো আপনাকে সত্যটা বললামই যে ইকবালের ছেলে ইউসুফ বেঁচে আছে এবং হানিফা তাকে আমার মেয়ে শুদ্ধ পালিয়েছে।
তাকে নিয়ে কোথায় গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। সম্ভবত সে হয়তো রানা প্যালেসের ওই অঞ্চলটা আছে এবং সেখানে প্রবেশ করা কোনো জিনের দ্বারা সম্ভব নয়। ইকবাল সেটাকে এমন সুন্দরভাবে বেষ্টিত করেছে যে কোনো জিন সেখানে প্রবেশ করতে পারবে না। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন, সেখানে থাকতে পারে হয়তো হানিফা অথবা তার ছেলে। মন্ত্রী বললেন, তাহলে আপনি সেখানে গিয়ে যাচ্ছেন না, তাদেরকে উদ্ধার করছেন না কিসের জন্য? আপনার মেয়েকে যেহেতু নিয়ে গিয়েছে, আর আপনি সেখান থেকে তো চাইলে তাদেরকে ফেরতে নিয়ে আসতে পারেন। আর হানিফা কেনই বা আপনার রাজ্য ছেড়ে চলে গেল? কেন কেন এমনটা হলো? নিশ্চয়ই কোনো গোপন সূত্র আছে। দেখুন, কোনো কিছু আমাদের কাছ থেকে লুকাবেন না, তাহলে হয়তো আপনারাই বিপদে পড়বেন। সম্রাট সলেমান রেগে গেলেন, এত বড় সাহস তোমাদের? তোমরা পুরো বিশ্ব জাহানের সম্রাটের সঙ্গে এরকমভাবে কথা বলো? বীরবল, একে দ্রুত কারাগারে বন্দী করো। আমার সঙ্গে কথা বলার এরকম ভাবে সাহস তোমাকে কে দিয়েছে? মন্ত্রী তখন বললেন, অপরাধ ক্ষমা করবেন, আমি শুধুমাত্র আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, আপনার কাছে শুধুমাত্র জানার চেষ্টা করছি যে কথাগুলো আসলে সত্যি কিনা। সম্রাট সলেমান বললেন কি যে কথাগুলো মোটেই সত্যি না। ইকবাল আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। আর কতবার বলবো? আপনি এখন আসতে পারেন। মন্ত্রী বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু একটা কথা বলেছেন, আমি দেখি বিষয়টা সত্য কিনা, আমি যাচাই বাছাই করে দেখি, কতটুকু ফলপ্রসূ হয় সেটাও আমি দেখব। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। সম্রাট সলেমান বীরবলকে বললেন, এই লোক যেন কোনোভাবে স্নোল্যান্ডে প্রবেশ করতে না পারে, তার আগেই যে কোনো স্থানে কে হত্যা করো। আর টার্গেট সবকিছু মিলে যাচ্ছে। ইকবাল আমাদেরকে বলেছে জিনিসটা মেরু অঞ্চলে আছে, আর এই লোকটা যেহেতু এখানে এসেছে তার মানে বোঝা যাচ্ছে জিনিসটা অবশ্যই স্নোল্যান্ডের কোথাও একটা আছে। এবং সেটা সঙ্গে সঙ্গে সে দৌড়ে উপরের কক্ষে গেল এবং সেখানে যাওয়ার পর সে ইকবালকে বলল কি যে জিনিসটা কোথায় আছে শীঘ্রই বল, না হলে কিন্তু তোর খবর আছে, তোর ছেলেকে কিন্তু হত্যা করব। এবং তার ছেলেকে সঙ্গে সঙ্গে সেখানে হাজির করা হলো এবং তাকে তার সামনে পেটানো হলো। ইকবাল সহ্য করতে না পারে বলল কি যে ওকে ছেড়ে দেন, ওকে আপনি ছেড়ে দেন, আমি বলছি। ওইটা স্নোল্যান্ডের স্নো পাহাড়ে লুকানো আছে এবং সেখানে খুব সুরক্ষিতভাবে নিরাপদে সেখানে রাখা আছে, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। সলেমান সঙ্গে সঙ্গে হো হো করে হেসে দিল, বলল কি যে আমার তথ্য তাহলে সঠিক ছিল, আমি তাহলে ঠিকই ভেবেছিলাম যে নিশ্চয়ই স্নোল্যান্ডের রাজা কেন একে এখানে পাঠিয়েছে, ইকবাল বেঁচে আছে কিনা সেটা জানার জন্য। ইকবাল শোন, তুই বেঁচে থেকে আর তোর কোনো লাভ নেই। আর শোন, তোকে এতক্ষণ ধোঁকা দিয়ে আমরা সমস্ত তথ্য বের করেছি, একটা সত্য কথা মরার আগে অন্তত তোকে শুনে রাখ। এত বছর পর্যন্ত তোকে বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র আমাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য, এবং সবকিছু কিন্তু আমরা জেনে গিয়েছি। দেখ এরপরে কি হয়। এবং তুই যাকে এতক্ষণ তোর নিজের ছেলে বলে ভাবছিলি না, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ইউসুফ থেকে একটা কালো জিনে তৈরি হয়ে গেল। ইকবাল এই সহজ জিনিসটা ধরতে পারেনি, তার সঙ্গে যে ধোকাধাড়ি করা হচ্ছে, আসলে ইমোশনের কাছে সবাই হেরে যায়। ইকবাল সঙ্গে সঙ্গে বলল, ধোকা? আমার সঙ্গে এত বড় ধোকা? তবে তুই যা, তুই ওইখানে গিয়ে জিনিসটাকে উদ্ধার করতে পারবি না, কারণ রাজা স্নো এখন পর্যন্ত জীবিত আছে এবং সে আমার পরম মিত্র, সে কোনোদিনই তোকে ওই জিনিসটা নিতে দিবে না। তবে ইকবাল, তুই কাজটা কিন্তু ভালো করিসনি। এই সিংহাসনের উপর আমার বহুদিনের নজর ছিল, কিন্তু তুই এসে যে কাণ্ড করেছিলি, আর পুরো বিশ্বের সমস্ত জিনেদের সঙ্গে, সমস্ত রাজাদের সঙ্গে তোর এত ভাব কিসের? তাই বলে ইকবালের মুখে একটা ঘুষি মেরে দিল। সলেমান এত বছর পরে ইকবালের কাছ থেকে তার আক্রোশ বের করছে এবং বলছে যে তুই কেন এরকম ভাবে, তোর মাথায় কি আছে? তোর মাথাটা একটু কেটে দেখি তো। এই একটা চাকু নিয়ে আসো। বীরবল একটা চাকু নিয়ে আসলো। ইকবালের মাথার কাছে ছুরি ধরে সলেমান বলল, তোর মাথার ভিতরে আছে কি? তুই এত বুদ্ধিমান, এত শক্তিশালী কিসের জন্য? ইকবাল তখন বলল, এটা একমাত্র আল্লাহর দোয়া এবং ভালোবাসা আমার সঙ্গে আছে বলেই হয়তো আমি টিকে আছি। শোন, আল্লাহর নেক বান্দারা কখনো হেরে যায় না, তারা সবসময় জীবিত থাকে মানুষের মনে প্রাণে। আমি তো শুনতে পাচ্ছি, বাহিরে মানুষের শব্দ শুনতে পাচ্ছি। তুই বাহিরে তোর প্রজাদের সঙ্গে যা করেছিস ঠিক তার দ্বিগুণ তিনগুণ হয়ে জিনিসগুলো ফিরে আসবে এবং তুই তোর ক্ষমতা হারাবি এবং খুব নির্মমভাবে তোর পতন হবে। তুই সেটা বুঝতে পারছিস না। তুই রাজনীতি করিস না ঘোড়ার ডিম করিস। ক্যান্টিলিয়া যে তোর রাজ্য আক্রমণ করবে এবং তোর রাজ্য দখল করবে সেটাকে তুই বুঝতে পারছিস? আমি এখানে বসে বুঝতে পারছি 30 বছরে সে নিশ্চয়ই সমস্ত কিছু ওপেন করে ফেলেছে। তুই কিচ্ছু জানিস না। এই পুরো বিশ্বে কতগুলো দর্পি স্টেশন আছে সেটা জানিস? এই পুরো বিশ্বে ঠিক কতগুলো আন্ডারগ্রাউন্ড টানেল আছে এবং কতগুলো স্লিপিং চেম্বার আছে সেসব বিষয়ে তোর কোনো ধারণা নেই। আর ক্যান্টিলিয়া 3 গুণ শক্তি নিয়ে ফিরে আসবে, খুব শীঘ্রই ফিরে আসবে। আমি জানি যে আমার
ছেলে হয়তো বেঁচে থাকলে এগুলো সহ্য করবে না, আর আমার ছেলেকে আমি শেষবার মতো দেখে যেতে পারলাম না, এটি আমার আফসোস থাকবে। সায়রা, আমি খুব দ্রুতই তোমার কাছে আসছি। আমি জানি তুমি বেঁচে নেই, আমাদের ছেলে বেঁচে আছে এবং আমাদের ছেলে আমাদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে। আমি আল্লাহর নাম করে মৃত্যুবরণ করছি এবং তোমার কাছে আসছি। সায়রা, আমি তোমার কাছে খুব দ্রুতই আসছি। সলেমান তখন বলল, এত দ্রুত মারতে পারবি? তোকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। তাই বলে ইকবালের কপাল বরাবর একটা জোরে চাকু দিয়ে গোতা দিল। সঙ্গে সঙ্গে ইকবালের কপাল কেটে রক্ত পড়তে শুরু করলো। চারিদিকে যেন প্রজাদের আজাহারি খুব দ্রুত গতিতে মহলের দিকে এগিয়ে আসছে। বীরবল বলল, তুমি সবাইকে প্রতিহত করো। এত দ্রুত এরা এখানে কিভাবে চলে আসলো? যেন কোনোভাবেই এরা কুর্লুস রাজ্যের সীমানার আশেপাশে না ঢুকতে পারে। চারিদিকে সবাইকে রেড অ্যালার্ট করে দাও, যেন কেউ ঢুকতে না পারে। আর যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত হও, কারণ হচ্ছে আমরা জানি যে যে কোনো মুহূর্তে ক্যান্টিলি আমাদের উপর হামলা করতে পারে। এবং মেফো যেহেতু গিয়েছে, আর আমার যতটুকু মনে হয় মেফো নিশ্চয়ই খবরগুলো পেয়ে গিয়েছে, কারণ আমাদের এই ভিতরে অনেক দূত লুকিয়ে আছে যারা কিনা খবর পাচার করে থাকে। আমি সেটা গোপন সূত্রে খবর পেয়েছি। তোমরা খুব দ্রুত চারিদিকের পরিস্থিতি সামলাও। সঙ্গে সঙ্গে বীরবল চলে গেল বাহিরে এবং বাহিরে গিয়ে সমস্ত সেনা তৈরি করতে লাগলো, কারণ হচ্ছে সামনে খুব বড় যুদ্ধ হতে চলেছে। সলেমান তার অস্ত্রটা বের করে খুব দ্রুত গতিতে ইকবালের দিকে সেই জিনিসটাকে তাক করতে লাগলো এবং চাকুটা খুব দ্রুত গতিতে ইকবালের দিকে যেতে শুরু করলো।